নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির দ্বিতীয় খণ্ডের 20তম পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 562 নম্বর পৃষ্ঠা থেকে 570 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। রবিকে আবার জমিদারির কাজ তদারকির জন্য শিলাইদহে যেতে হবে। তার উদ্যোগ আয়োজন চলছে। তার স্ত্রী সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে না নিয়ে যাওয়াই সাব্যস্ত হয়েছে। মৃণালিনী আবার সন্তান সম্ভবা। তার গর্ভে রবির পঞ্চম সন্তান। রথি ধরে বসে আছে। সে এবার বাবার সঙ্গে যাবেই। রথির যদিও খুব ইচ্ছে ছিল দার্জিলিং বেড়ানোর। বিবি দিদির কাছে দার্জিলিংয়ের অনেক গল্প শুনে পাহাড় দেখার খুব আগ্রহ তার। কিন্তু বাবা মশাইকে যেতেই হবে শিলাইদহে। তা সেখানে গিয়ে নদীবক্ষে বজরায় বাস করাও কম আকর্ষণীয় নয়। সকালবেলা রবি খাজাঞ্চিখানায় বসে শিলাইদহ পাতিসরের খাজনাপত্র আদায়ের হিসেব বুঝে নিচ্ছেন। এমন সময় এক ভৃত্য এসে খবর দিল, মহিম ঠাকুর নামে এক ব্যক্তি তার দর্শন প্রার্থী। কাজ ফেলে রবি ব্যস্ত হয়ে চলে এলেন বৈঠকখানায়। উঠে দাঁড়িয়ে দুহাত তুলে নমস্কার জানিয়ে মহিম বলল, রবিবাবু, আমি মহারাজ বীরচন্দ্র মাণিক্যের দূত হয়ে এসেছি। রবি খানিকটা বিস্মিত হয়ে বললেন, মহারাজ এখনও কলকাতায় আছেন? শুনেছিলাম যেন তিনি ফিরে গেছেন ত্রিপুরায়। মহিম বলল, মহারাজ বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই ফেরা হয়নি। এখন ডাক্তাররা পরামর্শ দিয়েছেন কোনো স্বাস্থ্যকর স্থানে বায়ু পরিবর্তনের জন্য। ত্রিপুরায় রাজকার্যের কিছু জটিলতাও আছে। সেখানে গেলে তিনি আবার উত্তেজিত হয়ে পড়বেন। চিকিৎসকরা সেটাও চান না। তাই কিছুদিনের জন্য মহারাজকে কার্শিয়াং নিয়ে গিয়ে রাখা হবে ঠিক হয়েছে। রবি বললেন, কার্শিয়াং অতি উত্তম জায়গা। সেখানকার শোভার কোনো তুলনা হয় না। মহিম বলল, মহারাজের আন্তরিক অভিপ্রায় এ যাত্রায় আপনি যদি তার সঙ্গী হন। মহারাজ বারবার বলেন, রবীন্দ্রবাবুর গান শুনলে তার মস্তিষ্ক জুড়িয়ে যায়। রেলের কামরা রিজার্ভ করা আছে। আপনার কোনো অসুবিধে হবে না। রবি বললেন, মহারাজ আমাকে বিশেষ স্নেহ করেন, সেজন্য আমি ধন্য বোধ করি। এমন আমন্ত্রণ আমার পক্ষে পরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমাকে যে পূর্ববঙ্গে যেতে হবে, সব ঠিক হয়ে আছে। মহিম বলল, মহারাজ আরও জানিয়েছেন যে সমগ্র বৈষ্ণব পদাবলীর একটি সংকলন প্রস্তুত করার ব্যাপারে যে প্রস্তাব উঠেছিল, ওখানে বসে তিনি সেই আলোচনা পাকাপাকি সেরে ফেলতে চান। একটি উন্নত ধরনের বাংলা প্রেস স্থাপনের খুব ইচ্ছে তার। এ বিষয়েও আপনার পরামর্শ দরকার। রবি একটুক্ষণ চুপ করে দ্রুত চিন্তা করতে লাগলেন। জমিদারি তো রয়েইছে, তার কাজ পরেও করা যাবে। বৈষ্ণব পদাবলীর একটি সংকলন প্রকাশের শখ তার অনেক দিনের। এর প্রকাশনা ব্যয়বহুল। মহারাজের সাহায্য পেলে অনেক সুবিধে হবে। একটি উন্নত আধুনিক বাংলা প্রেসেরও বিশেষ প্রয়োজনীয়তা আছে। মহারাজ চান রবির সমগ্র রচনাবলীর একটি শোভন সংস্করণ ছাপা হোক, কিন্তু শিলাইদহ যাত্রা বাতিল করতে গেলে পিতার অনুমতি নিতে হবে।
তিনি আছেন চুঁচড়োয়। তিনি অনুমতি দেবেন কি না তাতে সন্দেহ আছে। জমিদারির কাজে অবহেলা প্রদর্শন করলে তিনি বিরক্ত হন। এই কারণে তিনি জ্যোতিরিন্দ্রনাথের সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একমাত্র উপায় আছে বড়দাদা দ্বিজেন্দ্রনাথের কাছে আর্জি পেশ করা। তিনি যদি রবির বদলে তার পুত্র দীপেন্দ্রনাথকে পাঠিয়ে দেন তাহলেই সব সমস্যার সমাধান হয়। মহিমকে বসিয়ে রেখে রবি দ্রুত উঠে এলেন বড়দাদার মহলে। সাদা ও কালো রঙের চক মেলানো পাথরের বারান্দায় একটি তাকিয়ায় হেলান দিয়ে আধশোয়া হয়ে রয়েছেন দ্বিজেন্দ্রনাথ। কার্পেট বা মাদুর পাতা নেই, খালি ঠান্ডা মেঝে তার পছন্দ। তিনি গরম সহ্য করতে পারেন না বলে বাড়িতে অধিকাংশ সময়ই গায়ে জামা রাখেন না, শুধু ধুতি পরা, মাথার চুল অবিন্যস্ত, হাতে আলবোলার নল, তার সামনে ছড়ানো 3খানা বই ও অনেক কাগজপত্র। আপন ভোলা এই মানুষটি সবসময় লেখা কিংবা পড়া নিয়েই থাকেন, তবে কোনো একটা বিষয়ে মনঃসংযোগ করতে পারেন না। একটা বই খানিক পড়তে পড়তে শুরু করেন আর একটা বই। একটা লেখা অসমাপ্ত রেখে বসে যান অন্য লেখায়। তার লেখা ছাপা হলো কি না কিংবা কেউ পড়ল কি না তা নিয়েও মাথা ব্যথা নেই। কখনো বাতাসে তার লেখা কাগজ উড়ে যায় অনেক দূরে, তিনি সেই দিকে তাকিয়ে হাসেন। উঠে গিয়ে কাগজটা কুড়িয়ে আনতেও তার আলস্য। রবি তার সামনে এসে হাঁটু গেড়ে বসতেই তিনি সকৌতুকে বললেন, বাংলা সাহিত্য গগনের মেঘনাদ, এটা ঠিক হলো না। সাহিত্য রণক্ষেত্রের তরুণ সব্যসাচীর হঠাৎ এই গুহাবাসীর নিকট আগমনের কারণ। ওহে ভ্রাত, আর যাই বলো, টাকা পয়সা চেয়েও না যেন। আমার ভাঁড়ে মা ভবানী, সে প্রয়োজন থাকলে সত্যপ্রসাদকে ধরো। সতু আমাদের ব্যাংকার। রবি তার বক্তব্য নিবেদন করলেন। দ্বিজেন্দ্রনাথ অট্টহাসি করে বলে উঠলেন, তুই বাঁচালি আমাকে রবি। এ তো অতি উত্তম প্রস্তাব। দীপুটা আমার ওপর বড্ড খবরদারি করে। সব সময় বলে, বাবা আপনি এটা খাবেন না, ওটা আপনার স্বাস্থ্যের পক্ষে খারাপ। কি মুশকিল বলতো, ইচ্ছে মতন খেতেও পারবো না। দীপুকে কিছুদিনের জন্য বাইরে সরিয়ে দিলে তো আমারই উপকার হবে রে। কিন্তু এখনও বৃষ্টি বাদলা নামেনি। এই সময় তুই পাহাড়ে যাবি কেন? তোরা এত পাহাড়ে যাস, সেখানে গিয়ে কি আনন্দ পাস? পাহাড় মোটেই সুবিধের জায়গা নয়, অতখানি পথ ঠেঙিয়ে যেতে হয়, যখন তখন পদস্খলন হতে পারে। দ্বিজেন্দ্রনাথ একেবারেই ভ্রমণ বিলাসী নন। তাকে অনেককে বলে বলেও বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়নি। তিনি ভ্রমণ কাহিনী পড়েন, মানস ভ্রমণেই তার আনন্দ। ভ্রমণের জন্য শারীরিক পরিশ্রম তার ঘোর অপছন্দ। পাহাড় সম্পর্কে তিনি নানা কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠলেন, এক গ্রাম্য কবি পাহাড় সম্পর্কে ঠিক আমার মনের কথাটা লিখে গেছেন, শুনবি? কি যে সুখ পাহাড়ে থাকা, বিলোর আর পিপসে জোকা, বিছানায় কুটকি পোকা লাফায় তিরিং তিরিং, বলে গোসাই হারা ধনে, তোরা দার্জিলিংয়ে এলি ক্যানে, সদাই করে সেখানে, শীতে মার্গ সিরিং সিরিং। শেষ পংক্তিটি শুনে রবি মাথা নিচু করলেন। দ্বিজেন্দ্রনাথ হাসতে লাগলেন আপন মনে। তার হাসি থামলে রবি জানালেন ত্রিপুরার মহারাজের আমন্ত্রণের কথা। দ্বিজেন্দ্রনাথ বললেন,
তবে তো যেতেই হবে। রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূর তীর্থ দর্শনে, এই ধরনের কি যেন লিখে গেছেন না মাইকেল? রাজা মহারাজা বলে কথা, ফিরে এসে আমায় গল্প বলিস। রথির মহা আহ্লাদ। শেষ পর্যন্ত পাহাড়েই যাওয়া হচ্ছে, যেন তার ইচ্ছের জোরেই এটা হলো। কিন্তু মুশকিল হলো বিবিকে নিয়ে। মহিমকে রবি জানিয়ে দিয়েছেন যে তিনি সপুত্রক যাবেন। বিকেলবেলা বিবি এসে সব শুনে বলল, রবিকা, আমায় নিয়ে যাবে না? আমি মহারাজকে দেখব। রবি সহসা উত্তর দিতে পারলেন না। বিবির কোনো আবদার উপরোধ ঠেলতে পারেন না তিনি। নিজের উদ্যোগে গেলে বিবিকে তিনি অবশ্যই নিয়ে যেতেন, কিন্তু অন্যের আমন্ত্রণ, সেখানে তিনি রথীকে নিয়ে যাচ্ছেন, এই তো যথেষ্ট। আরও কারুর জন্য কি বলা যায়? তাছাড়া বিবি এখন পূর্ণ যুবতী, তার শয়নের জন্য পৃথক ঘরের প্রয়োজন। মহিমের কাছে তিনি জেনেছেন মহারাজের সঙ্গে এবারে তার রানীরা কেউ নেই। একা বিবির জন্য আলাদা বন্দোবস্ত করতে হবে। বিবি আয়ত চক্ষু মেলে উৎসুকভাবে তাকিয়ে আছে। রবি দুর্বল কণ্ঠে বললেন, না রে বিবি, তোকে এবার নিতে পারছি না। আমার আর একবার। বিবির দু চোখে অশ্রুবিন্দু এসে গেল সঙ্গে সঙ্গে। সে রবির পিঠে কিল মারতে মারতে ধরা গলায় বলতে লাগলো, যাও, যতদিন ইচ্ছে গিয়ে থাকো। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, কোনো দিন কথা বলবো না। দৌড়ে চলে গেল সে। আর ডাকাডাকি করেও ফেরানো গেল না। এবারের অন্যরকম ভ্রমণের আকর্ষণে রবি যে উদ্দীপনা অনুভব করছিলেন, তার মধ্যে পড়ল একটা বিষাদের রেখা। ইদানিং রবির হাত দিয়ে বেরুচ্ছে ছোট ছোট সনেটের আকারের কবিতা। কার্শিয়াং যাত্রার আগের রাত্রে লিখলেন, ওরে যাত্রী, যেতে হবে বহু দূর দেশ। কিসের করিস চিন্তা, বসি পথ শেষে। কোন দুঃখে কাঁদে প্রাণ, কার পানে চাহি। বসে বসে দিন কাটে শুধু গান গাহি। মুগ্ধ নেত্র মেলি, কার কথা শুনে। মরিস জ্বলিয়া মিছে মনের আগুনে। কার্শিয়াংয়ে এবার আগে আগেই শীত পড়ে গেছে জব্বর, সেই সঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি। বাড়ি থেকে বেরুবার উপায় নেই। ঘরের মধ্যেও আগুন জ্বেলে বসতে হয়। রথীর সমবয়সী কেউ নেই। সে বেচারি ঘরের মধ্যে ছটফট করে। পাহাড়ের দেশে এসেও বৃষ্টি আর কুয়াশার জন্য পাহাড় দেখাই যায় না। অবশ্য মহিম তাকে কথা দিয়েছে, বৃষ্টি একটু ধরলেই তাকে দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসা হবে। প্রতিদিন সকালে ও সন্ধ্যা থেকে অনেক রাত্রি পর্যন্ত ওপরতলার বড় ঘরটিতে গান বাজনা ও গল্পের আসর বসে। মহারাজের ব্যবহার খুবই স্বাভাবিক ও আন্তরিক, তবু তার সামনে রবি কিছুতেই সহজ হতে পারেন না। রাজতন্ত্র সম্পর্কে রবির মনে যেন একটা রোমান্টিক মোহ আছে। চোখের সামনে যিনি বসে আছেন, তাকেই রবি দেখেন ইতিহাস ও রূপকথা মিশ্রিত এক আদর্শ রাজা হিসেবে। যে রাজা স্বার্থশূন্য, দেশপ্রেমিক, প্রজার মঙ্গলের জন্য নিবেদিত প্রাণ। আবার তিনি কাব্যশিল্প সঙ্গীতের পৃষ্ঠপোষক। বীরচন্দ্র মাণিক্যের চরিত্রে এরকম কিছু কিছু গুণ আছে অবশ্যই, কিন্তু রবি তার কল্পনার নেত্রে যে মহান রাজাকে দেখতে পান, সেই রাজা আর এই বাস্তবের মানুষটি এক হতে পারেন না। গান গাওয়ার ব্যাপারে রবির কোনো সংকোচ নেই।
বড় বড় সভা সমিতিতে, কংগ্রেসের অধিবেশনেও তিনি গান করেন, কিন্তু মহারাজের সামনে গান গাইতে বসলেই তিনি কেমন যেন আড়ষ্ট হয়ে যান, যেন বিশাল এক রাজদরবারে তিনি সভা গায়ক, আকবরের দরবারে তানসেন। এরকম ভাবলেই সংকোচ এসে যায়। মহারাজের মতন এমন মুগ্ধ শ্রোতা অবশ্য খুবই দুর্লভ। কার্শিয়াঙ্গে এসে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। এই ভিজে আবহাওয়া তার সহ্য হচ্ছে না। তিনি রোগের কষ্টের কোনো চিহ্ন তার মুখে ফোটে না। তামাক খেতে খেতে সোজা হয়ে বসে তিনি একাগ্র হয়ে গান শোনেন। একসময় তামাক টানতেও ভুলে যান। গানের প্রতিটি শব্দ তিনি বুঝে নিতে চান বলে একই গান গাইতে বলেন বারবার। উচ্ছল কর হে আজি এ আনন্দ রাতি, বিকশিয়া তোমার আনন্দ মুখভাতি, সভা মাঝে তুমি আজ বিরাজ হে রাজরাজ, আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি। মহারাজ জিজ্ঞেস করলেন, রবিবাবু, কাল যে গানটি গেয়েছিলেন মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, তাতে বলেছিলেন বিশ্বরাজ, আর এ গানটিতে আছে রাজরাজ, এ দুইয়ের মধ্যে তফাৎ আছে কি কিছু? রবি বললেন, না, অর্থ একই, তবে একই শব্দ বারবার ব্যবহার না করে ভিন্ন শব্দ বসালে ভালো হয়। মহারাজ বললেন, আরেকটি গান গেয়েছিলেন, আজি রাজ আসনে তোমারে বসাইব হৃদয় মাঝারে, তাতেও আছে তোমারে বিশ্বরাজ অন্তরে রাখিব, তোমার ভেতরেই এ অভিমান। এখানে আবার বিশ্বরাজ রয়েছে। রবি চমৎকৃত হলেন। মহারাজ এত খুঁটিয়ে শোনেন এবং পদগুলি মুখস্থ রাখেন, এমন শ্রোতা পাওয়া যাবে কোথায়? আরও একটা ব্যাপার খেয়াল হওয়ায় ঈষৎ লজ্জাবোধ করলেন রবি। মহারাজের সামনে গাইতে বসলেই সেই সব গান মনে আসে যার মধ্যে রাজা শব্দটি আছে। গানে গানে অনেক রাত হয়ে যায়। অসুস্থ মহারাজকে বিশ্রাম নেবার জন্য তাড়া দেয় মহিম। মহারাজ তা গ্রাহ্য না করে মহিমের গায়ে চাপড় মেরে বলেন, তুই থাম, কদিন বাঁচব ঠিক নেই, এরকম সঙ্গীত সুধা পান না করে গেলে জীবনটাই ব্যর্থ হবে। মহিম তখন রবিকে ইঙ্গিত করে গান থামাবার জন্য। রবি এবং রথির স্থান হয়েছে নিচের একটি প্রশস্ত ঘরে। রাত্রে আসর ভঙ্গ হবার পর মহারাজ রবিকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসেন। তাতে রবির বড় অস্বস্তি হয়। তিনি বলেন, মহারাজ, আপনি অসুস্থ শরীর নিয়ে আবার এতটা আসছেন কেন? আপনি আসবেন না। মহারাজ সামান্য হেসে বলেন, রবিবাবু, পাছে অলসতা এসে কর্তব্যের ত্রুটি ঘটায়, আমি সে ভয় করি, আমায় বাধা দেবেন না। সকালের আসরে গানের বদলে হয় বৈষ্ণব শাস্ত্রের আলোচনা। এ বিষয়ে রাধারমণের জ্ঞান অসামান্য। পদাবলী সংকলনটিতে কোন কোন পদকর্তাদের রচনা নেওয়া হবে এবং বইটি কত বড় হবে তা ঠিক হয়ে গেছে। মহারাজ বলেছেন, এ বইয়ের জন্য প্রকাশক খোঁজার দরকার নেই, তিনিই দেবেন 1,00,000 মুদ্রা। ছাপাখানার জন্য মেশিনপত্র কেনার খরচও দেবেন তিনি। আগে একটি বাড়ি দেখতে হবে, উপযুক্ত কোনো ব্যক্তিকে ম্যানেজার করা দরকার। এই সব আলোচনা হতে হতে মহারাজ হঠাৎ একদিন জ্ঞান হারিয়ে ঢলে পড়লেন। স্থানীয় একজন চিকিৎসক এসে কিছুক্ষণের চেষ্টায় তার জ্ঞান ফেরালেন বটে, কিন্তু দেখা গেল
যে মহারাজের শরীর এমনই দুর্বল যে তিনি আর হাঁটতে পারছেন না। এই অবস্থায় আর কার্শিয়াংয়ে থাকা মোটেই সঙ্গত নয়। অসুস্থ মহারাজকে নিয়ে উদ্বিগ্ন মুখে সবাই ফিরে এলো কলকাতায়। মহারাজের জীবনী শক্তি অদম্য। কলকাতার বড় ডাক্তারদের ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে উঠলেন তিনি। কুমার রাধাকিশোর তাকে ত্রিপুরায় চলে আসার জন্য ডাক পাঠালেন, কিন্তু মহারাজ এখনই ত্রিপুরায় ফিরতে চান না। তিনি ডেকে পাঠালেন কুমার সমরেন্দ্রকে। কার্শিয়াং থাকার সময় রাজর্ষি উপন্যাস ও বিসর্জন নাটক সম্পর্কে কথা হয়েছে অনেকবার। রবি বিসর্জনের কিছু অংশ পাঠ করেও শুনিয়েছেন। তার সুললিত কণ্ঠে সেই পাঠ শুনে মহারাজ বলেছিলেন, আপনাদের ঠাকুরবাড়িতে অনেক নাটকের অভিনয় হয় শুনেছি। আমাদের ত্রিপুরার এই কাহিনীটির অভিনয় একবার হতে পারে না? কলকাতায় ফিরে রবি ঠিক করলেন বিসর্জন একবার মঞ্চস্থ করে মহারাজকে দেখানো উচিত। বাড়ির ছেলেমেয়েরা সবাই রাজি। দুই ভ্রাতুষ্পুত্র গগন আর অবন বেশ ছবি আঁকে। ওরা মঞ্চের সাজসজ্জা বানাতে লেগে গেল। মহড়া দিতে শুরু করে রবি নিজেই নিলেন রঘুপতির ভূমিকা। তার আগে অবশ্য বিবির মান ভাঙাতে হলো। বিবি জেদ ধরে বসেছিল সে এই নাটকে অংশগ্রহণ করবে না, কিন্তু বিবি না থাকলে নেপথ্যে হারমোনিয়াম বাজাবে কে? বিবির আঙুলে জাদু আছে, তার স্পর্শে হারমোনিয়াম যেন কথা বলে। আগে একবার বিসর্জন পালা অভিনীত হয়েছিল, পাঠ অনেকেরই মুখস্থ আছে। আর একবার ঝালিয়ে নিতে বেশি দিন লাগলো না। ঠাকুরবাড়িতে প্রায়ই কিছু না কিছু নাটক হয়, মঞ্চ একটা তৈরিই থাকে। অভিনয়ের তারিখ ঘোষণা করতে তাই দেরি হলো না। মহারাজ বীরচন্দ্র সুস্থ হলেও তার পা দুটি দুর্বল হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে হয়। কিন্তু আজ তাকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যেতে হবে রাজকীয় মর্যাদায়। বাইরের লোকদের তিনি কোনো রকম শারীরিক অক্ষমতা দেখাতে চান না। ওপরটা হাতির দাঁতে বাঁধানো একটা রোজউডের ছড়ি কিনে আনা হলো। সেই ছড়ি হাতে তিনি কিছুক্ষণ হাঁটা অভ্যেস করলেন। ঠাকুরবাড়ি তিনি পৌঁছে গেলেন অভিনয় শুরুর বেশ কিছুক্ষণ আগে। আসন গ্রহণ না করে তিনি চলে এলেন গ্রিন রুমে। গোবিন্দমাণিক্য, নক্ষত্র রায়দের পোশাক দেখতে লাগলেন খুঁটিয়ে। ঠাকুরবাড়ির নাটকে পোশাকের তেমন বাহুল্য থাকে না। রাজরাজরাও সাধারণ পোশাক পরে, কিন্তু এবারে কস্টিউম ড্রামা হচ্ছে। মহড়ার সময় মহিম এসে পোশাক সম্পর্কে পরামর্শ দিয়ে গেছে। মহারাজ তারপরেও কিছু অদল বদল করে দিচ্ছেন। অনেক গণ্যমান্য ব্যক্তি আসবেন আজ। তারা প্রত্যক্ষ করবেন ত্রিপুরার রাজবংশের কাহিনী। তাই মহারাজ কোনো রকম ত্রুটি রাখতে চান না। অন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি জিজ্ঞেস করলেন, রবিবাবু কোথায়? তাকে দেখছি না। মহিম বলল, ওই তো আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। মহারাজ ঘুরে তাকিয়েই দারুণ বিস্মিত হলেন। রঘুপতির ভূমিকায় রবি পরেছেন একটা লাল টকটকে কাপড়, ঊর্ধ্বাঙ্গে শুধু একটা নামাবলী জড়ানো। দীর্ঘকায় পুরুষ, চওড়া বুক যেন শ্বেত মর্মরের মূর্তির মতন, ভুরু দুটি গাঢ় করে আঁকা, চন্দন চর্চিত ললাট, মাথায় জটাজুটের পরচুলা। রবি মিটিমিটি হাসছেন। মহারাজ বললেন, একেবারে চিনতেই পারিনি। মঞ্চে একটি সেট, এক কোণে বেশ বড় আকারের
একটি করাল বদনা কালীর মৃন্ময়ী মূর্তি, সামনেই হাঁড়িকাঠ, সেখানে পুরনো রক্ত জমে আছে। মঞ্চের অন্য কোণে রাজবাড়ির অন্দরমহলের আভাস। প্রথম দৃশ্য থেকেই নাটক জমে গেল। ক্রূর ক্রোধী রঘুপতির ভূমিকায় রবি যেন অন্য মানুষ, শান্ত মিষ্ট স্বরে, যিনি সবসময় কথা বলেন, গলা কখনো চড়ে না। এখন তার কণ্ঠেই ঘন ঘন হুঙ্কার শোনা যাচ্ছে। এই নাটকের বিষয়বস্তু মহারাজের মনোপুত। তিনি নিজেও বৈষ্ণব। পশু বলি তিনি দেখতে পারেন না। জঙ্গলে গিয়ে পশু শিকারের রাজোচিত শখও তার অনেক দিন ঘুচে গেছে। নাটক দেখতে দেখতে তিনি মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে অন্য দর্শকদের প্রতিক্রিয়া লক্ষ্য করছেন। এ নাটকের সার্থকতায় যেন তারই গর্ব। তার ত্রিপুরাকে প্রত্যক্ষ করছে কলকাতার মানুষ। অভিনয় করার সময় রবির মধ্যে সত্যি যেন রূপান্তর ঘটে যায়। তার নিজেরই লেখা নাটক, এর আগেও অভিনয় করেছেন, তবু প্রতিবারই অভিনয় চলার সময় মনে হয় এই সব ঘটনা যেন সত্যি সত্যি এখনও ঘটছে। জয়সিংহের আত্মহত্যার পর তিনি যখন আর্তনাদ করে উঠলেন, জয়সিংহ, জয়সিংহ, নির্দয়, নিষ্ঠুর, এ কি সর্বনাশ করিলি রে, তখন সমস্ত মঞ্চ যেন কেঁপে উঠল, যেন শোকে সত্যি তার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। দুটি দৃশ্যের পর একা একা কালীর মূর্তির সঙ্গে কথা বলছেন রঘুপতি। অভিনয় করতে করতে সাংঘাতিক উত্তেজিত হয়ে গেলেন রবি। যেন এই মাটির মূর্তিটি সত্যি রক্তলোলুপ। জীবজগতের রক্ত পান না করলে এর তৃষ্ণা মেটে না। স্থানকাল বিস্মৃত হয়ে রবি একটা বিপজ্জনক কাণ্ড করে ফেললেন। নাটকে আছে যে গোমতী নদীতে কালী প্রতিমাকে নিক্ষেপ করা হবে। মঞ্চে তো সত্যি সত্যি তা দেখানো যায় না। আগে থেকে ঠিক ছিল যে রঘুপতি বেশি রবি কালী প্রতিমাটা তোলার ভান করবেন। সেই প্রতিমার কাঠামোর পেছনে দড়ি বাঁধা আছে। অবন আর গগন আড়াল থেকে দড়ি টেনে মূর্তিটাকে উইংসের মধ্যে নিয়ে যাবে। সংলাপ বলতে বলতে রবি ভুলে গেলেন সে কথা। দে ফিরায়ে রাক্ষসী পিশাচি, শুনিতে কি পাস, আছে কর্ণ, জানিস কি করেছিস, কার রক্ত করেছিস পান, কোন পুণ্য জীবনের। দুহাতে মূর্তিটা ধরে নাড়া দিতে লাগলেন রবি। তারপর বললেন, কার কাছে কাঁদিতেছি, তবে দূর 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 করে দাও হৃদয় দলনী পাষাণীরে, লঘু হোক জগতের বক্ষ। বলতে বলতেই অত বড় মূর্তিটাকে তুলে নিলেন শূন্যে। দর্শকরা সবাই ভয়ের শব্দ করে উঠল। রবি এমনিতেই বলশালী পুরুষ, এখন তার শরীরে যেন অসুরের শক্তি এসেছে। মূর্তিটা নিয়ে ঘুরতে লাগলেন সারা মঞ্চ। যেন শুধু রঘুপতির নয়, কালীমূর্তির প্রতি রবির নিজস্ব যে বিরাগ আছে সেটাই এখন প্রবলভাবে ফুটে উঠেছে। উঁচু করে ছুঁড়তে গিয়ে রবি দেখলেন সেই উইংসের পাশে হারমোনিয়াম নিয়ে বসে আছে বিবি। সে বিস্ময় ভরা চোখ নিয়ে চেয়ে আছে রবি কাকার দিকে। ওই মূর্তিটা আছড়ে পড়লে বিবির আর বাঁচার আশা থাকবে না। শেষ মুহূর্তে রবির চৈতন্য ফিরে এলো। তিনি কেঁপে উঠলেন। দ্রুত অন্য পাশে সরে গিয়ে আস্তে আস্তে নামিয়ে রাখলেন সেই মূর্তি। সমস্ত প্রেক্ষাগৃহ করতালি ধ্বনিতে ফেটে পড়ল। অভিনয়ের শেষে নাটকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে একটি করে মোহর উপহার দিলেন মহারাজ। কিন্তু আর বেশি দেরি করলেন না। নিজেই আগে আগে গিয়ে উঠলেন জুড়ি গাড়িতে।
ফেরার পথে তাকে গম্ভীর মনে হলো। বাড়িতে এসেও মহিম যখন উচ্ছ্বসিতভাবে নাটকটির প্রশংসা করছে, তাকে বাধা দিয়ে মহারাজ বললেন, চুপ কর, কলকাতার লোক সব কিছু ভালো পারে, আমরা পারি না কেন? ত্রিপুরাতে এমন নাটক হয় না কেন? আমরা কম কিসে? মহিম থতমত খেয়ে বলল, আমাদের ওখানে যে চর্চা নেই, কলকাতায় এরা সব কিছুই অনেক আগে থেকে শুরু করেছেন। মহারাজ আবার ধমক দিয়ে বললেন, আমাদের ওখানে চর্চা শুরু করিসনি কেন? তোরা লেখাপড়া শিখেছিস কি করতে? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। মহারাজের মেজাজ বিগড়ে গেলে তখন আর কোনো কথা বলা চলে না। তিনি দূর হয়ে যেতে বললেও দাঁড়িয়ে থাকতে হবে। চলে গেলে আর বকুনি দেবেন কাকে? নিজের বুকে হাত বুলোতে বুলোতে তিনি আরও কয়েকবার ওই একই কথা বললেন। তারপর বললেন, সব ব্যবস্থা কর, আমি 2-1 দিনের মধ্যেই ত্রিপুরায় ফিরে যেতে চাই। আমার প্রাসাদে আমি একখানা স্টেজ বানাবো। এই বিসর্জন নাটক দিয়েই শুরু হবে। কে কে পাঠ করবে? মহিম বলল, আগে সেরকম লোক খুঁজলে পাওয়া যাবে। মহারাজ বললেন, খুঁজলে পাওয়া যাবে মানে কি? কোথায় গরু খোঁজা খুঁজবি? নিজের দিকে চাইতে জানিস না? তুই সাজবি জয়সিংহ, আমি রঘুপতি, রাধারমণ গোবিন্দমাণিক্য। না, বড্ড রোগা, ওকে মানাবে না। ও মন্ত্রী হোক বরং। নরধ্বজকে দিয়ে ট্রাই করতে হবে। বাড়িতে বিসর্জন বই আছে না? নিয়ে আয়, দেখ রবিবাবুর চেয়ে আমি ভালো পারি কি না। বুকে হাত বুলোতে বুলোতে মহারাজ পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। মহিম দৌড়ে গিয়ে নাটকটি নিয়ে এলো। মাঝখানের একটা পৃষ্ঠা খুলে মহারাজ বললেন, আমাদের এখানে অভিনয় হবে, কলকাতার লোক দেখতে যাবে। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ত্রিপুরা কোনো অংশে কম নয়। এইখানটা শুনে দেখ। সত্য কেন না বলিব, আমি কি ডরাই সত্য বলিবারে? আমারই এ কাজ, প্রতিমার মুখ ফিরায়ে দিয়েছি আমি। কি বলিতে চাও বলো? বইটা হাত থেকে খসে পড়ে গেল আগে। তারপর দুলতে দুলতে মহারাজও ঝুপ করে মুখ থুবড়ে পড়লেন মাটিতে। মহিম ছুটে এসে দেখল মহারাজের নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, ঠোঁটের পাশে ফেনা। মহারাজ ফিসফিস করে বললেন, বুক ফেটে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ত্রিপুরায় ফিরিয়ে নিয়ে চল মহিম, নইলে আর বুঝি আমার ফেরা হবে না। সত্যি আর ফেরা হলো না। এরপর কয়েকদিন জমে মানুষে টানাটানি চলল। 5 জন বিখ্যাত চিকিৎসক পালা করে বসে রইলেন তার শিয়রের পাশে। কেউই আর ভরসা দিতে পারছেন না। মহারাজের গুরুতর পীড়ার সংবাদ শুনে রবি আসতে পারলেন না। সেদিন অত বড় একটা কালীমূর্তি হ্যাঁচকা টানে তোলার জন্য তার কোমরে চোট লেগে গেছে। তিনিও শয্যাশায়ী, সারা গায়ে ব্যথা। মহারাজ আচ্ছন্ন অবস্থায় রইলেন দিনের পর দিন। মাঝে মাঝে নিজের মনে কথা বলেন। তার প্রথমা রানী ভানুমতিকে যেন চোখের সামনে দেখতে পান। ডাকেন তার নাম ধরে। রাধাকিশোরের কাছে খবর গেছে, তিনি পিতার পাশে বসে থাকেন। মহারাজ মাঝে মাঝে তার মাথায় হাত দিয়ে বিকারের ঘোরে বলেন, তোর মাকে কথা দিয়েছিলাম, তুই রাজা হবি, সিংহাসন ছেড়ে উঠবি না। 17 দিন পর মহারাজের অবস্থার আবার খানিকটা পরিবর্তন হলো। পুরো চোখ খুলে তাকালেন, নিঃশ্বাসও স্বাভাবিক। পাত্র মিত্ররা উৎফুল্ল হয়ে ভাবল, মহারাজ তাহলে আবার সংকট কাটিয়ে উঠবেন। কিন্তু সাহেব ডাক্তার বলে গেল, এ সময়টায় বেশি সাবধানে থাকবেন।
যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। অনেকগুলি বালিশে ঠেসান দিয়ে বসে মহারাজ ফলের রস খেলেন চুমুক দিয়ে। একটু তামাক খেতে চাইলেন। মহিমকে বললেন, হ্যাঁ রে, আমি ত্রিপুরায় ফিরতে পারবো না আর। আমার জীবনে আমি অনেক স্বাদই মিটিয়েছি। বৃন্দাবন দর্শন করে এসেছি। দাঙ্গা হাঙ্গামা দমন করে রাজ্যে শান্তি এনেছি। পিতৃপুরুষের সিংহাসন কলঙ্কিত করিনি। আমি যে ফটোগ্রাফগুলো তুলেছি সেগুলো যত্ন করে রাখিস। মহিম আমার ছোট রানী, এখনও নেহাত বালিকা। দেখিস যেন তার কোনো অযত্ন না হয়। কথা বলতে বলতে থেমে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন মহিমের দিকে। তার দু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। একটু পরে তিনি আবার ধরা গলায় বললেন, শুধু দুটো অতৃপ্তি রয়ে গেল। যদি ত্রিপুরার মাটিতে শুয়ে শেষ নিঃশ্বাস ফেলতে পারতাম। আর আর সেই যে দাসীটি, কি যেন নাম, শুয়ে শুয়ে তার গান শুনতে চেয়েছিলাম। সে কিছুতেই রাজি হলো না। আমি কি দোষ করেছি, তোরা তাকে আনতে পারলি না? মহিমের চোখে জল এসে গেল। তখন সে ছুটে গেল অর্ধেন্দু শেখরের কাছে। এমারাল্ড থিয়েটার বন্ধ হয়ে গেছে। প্রায় সর্বশান্ত অবস্থায় অর্ধেন্দু শেখর আপাতত বেকার হয়ে বসে আছেন বাড়িতে। নয়নমণিকে দু তিনটে থিয়েটার থেকে ডাকাডাকি করলেও সে কোনোটিতেই যোগ দেয়নি এখনো পর্যন্ত। অর্ধেন্দু শেখরকে সঙ্গে নিয়ে মহিম এলো নয়নমণির বাড়িতে। দুজনে মিলে তাকে বোঝাতে লাগলো, টাকা পয়সা কিংবা জোর জবরদস্তির প্রশ্ন নয়। একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা সে কি পূরণ করতে পারে না? মুমূর্ষু অবস্থাতেও মহারাজ নয়নমণির কথা মনে রেখেছেন, তার গান শুনতে চেয়েছেন। অত বড় মানুষটা কাঁদছেন এজন্য। এবারে আর নয়নমণি না বলতে পারল না। একটা গরদের শাড়ি পরে সে ওদের সঙ্গে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠল। মহারাজের নিঃশ্বাস আবার ক্ষীণ হয়ে এসেছে। শুধু নয়নমণিকে দেখে তার মুখখানি যেন আলোকিত হয়ে উঠল। স্পষ্ট খুশির ভাব দেখা দিল তার ওষ্ঠে। রাজরাজরার জেদ, এক নারীর সান্নিধ্য তিনি চেয়েছিলেন। তাকে না পেয়ে তিনি পৃথিবী ছেড়ে যেতে পারছিলেন না। মহারাজ ফিসফিস করে বললেন, যখন তোমাকে চেয়েছিলাম তখন তুমি যদি আসতে, তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম আরও অনেক দিন। তুমি কেন চলে গিয়েছিলে? এ প্রশ্নের উত্তর দেবার এখন সময় নয়। নয়নমণি বলল, কি গান শোনাবো? মহারাজ বললেন, তুমি বেঁচে থাকো ভূমিসুতা, তুমি সুখী হও। আমার সময় ফুরিয়ে এসেছে টের পাচ্ছি। তোমার যা ইচ্ছে হয় সেই গান শোনাও। নয়নমণি হাত জোড় করে গান ধরল। দেখো সখী, মোহন মধুর সুবেশং, চন্দ্রকচারু মুকুতা ফলমণ্ডিত, অলি কুসুমায়িত কেশং, তরুণ অরুণ করুণাময় লোচন, মনসৃজ তাপ বিনাশং। পুরো গানটি শেষ হলো না। তার আগেই ডুকরে কেঁদে উঠল মহিম। মহারাজের শেষ সময়েও রবি উপস্থিত থাকতে পারেননি। সেই সময় তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছিল। পরদিন মৃণালিনী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। পুত্রমুখ দর্শন করার পর তিনি দ্রুত রওনা দিলেন। কেওড়াতলার শ্মশানঘাটে মহীশূরের রাজার দাহকার্যের পর যে স্থানটি আলাদা করে ঘিরে রাখা হয়েছে, সেখানে সাজানো হয়েছে মহারাজ বীরচন্দ্র মাণিক্যের চিতা। রবি মৃতদেহের বুকের উপর একটি ফুলের স্তবক রাখলেন। একটা কথা বারবার তার মনে হতে লাগলো, মানুষ কত কাজ অসমাপ্ত রেখে চলে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।
পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।